বর্তমান পৃথিবীতে যে নিউজটা সবচেয়ে বেশি আমাদেরকে আতঙ্কিত করে, অথবা আমরা সবসময় এই বিষয়টা দেখতে দেখতে একটা বিরক্ত বোধ ফিল করি, এবং আমরা যারা বিশেষ করে যারা মুসলিম ধর্মের অবলম্বী তারা মনে মনে অনেক ক্ষোভ প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে কি যে ইসরায়েল এবং ফিলিস্তিনি বিষয়টা। ইসরায়েল ফিলিস্তিনি বিষয়টি হচ্ছে 100 বছর পূর্বে যদি আমরা যাই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্রের জন্মটা কীভাবে হয়েছিল। 100 বা 200 বছর আগে আমরা যদি 1800 সালের দিকে যাই, 1300 সাল থেকে 1800 সাল পর্যন্ত আমরা দেখব যে এই সময়টা শাসন করেছে উমাইয়া খিলাফত বা অটোমান সিভিলাইজেশন অথবা উসমানীয় খিলাফতের বর্তমান তুরস্ক। তাদের সাম্রাজ্য সারা পৃথিবী জুড়ে ছিল। আমি যদি বলি যে এই এশিয়ার মোটামুটি সকল দেশ এবং ইউরোপের 4/3 সারা পৃথিবী তার শাসন করত। এই শাসন আমলের সময় মোটামুটি ইউরোপের সব জায়গায়, মানে বিশেষ করে ইউরোপের সব জায়গায় ইহুদিরা ছিল সবচেয়ে নির্যাতিত এবং অপমান অপদস্থ একটি জাতি, যাদের কোনো দেশ ছিল না, যাদের কোনো মাতৃভূমি ছিল না। সেই তুলনায় সারা পৃথিবীর সবচাইতে ভালো অবস্থানে ভালোভাবে বসবাস করতে পারতেছিল অটোম্যানদের অধীনে থাকা আরব নিয়ন্ত্রিত ফিলিস্তিনের মধ্যে। যেহেতু ফিলিস্তিনের মধ্যে একটি জায়গা আছে যেটা হচ্ছে জেরুজালেম হচ্ছে 3টি ধর্মের পবিত্র স্থান, মুসলিম, খ্রিস্টান, ইহুদিরা মনে করতে থাকে যে তাদের যেহেতু একটা পবিত্র স্থান ওইটা, তারা ওইখানে ভালো আছে এবং আরও ভালো থাকতে পারবে। সারা পৃথিবীর ইহুদিরা একটা বিষয় চিন্তা করতে থাকে যে আমরা কিভাবে আরও ভালো থাকতে পারি, আমরা কিভাবে আমাদের একটা দেশ তৈরি করতে পারি যেখানে অন্য কোনো ধর্মাবলম্বী থাকবে না, কেউ আমাদেরকে শোষণ করতে পারবে না, আমরা আমাদের ধর্মকে খুব ভালোভাবে পালন করতে পারবো, আমাদের কেউ হত্যা করবে না। এভাবেই ওই দিনগুলো চলতে থাকে। যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মোটামুটি ফিলিস্তিনের মধ্যে সেই ইউরোপ থেকে ইহুদিদের আনাগোনা মোটামুটি ছিল, কিন্তু তাদের এই ধারণাটা যে তারা একটা দেশ তৈরি করতে চায়, ইহুদিরা যে একটা দেশ সারা পৃথিবীর বুকে তৈরি করতে চায়, এই দেশ মানে এই যে একটা মতবাদ বা তাদের ধারণাকে তা বলা হয় জায়নিজম। আর এই ধারণাকে যারা প্রতিষ্ঠিত করছে এই পৃথিবীর বুকে, এটাকে ধনবল, জনবল, অর্থের বল, অস্ত্রের বল সব দিক দিয়ে সাপোর্ট দিবে, তারা হচ্ছে জায়নিস্ট। তাদেরকে বলা হয় জায়নিস্ট। জায়নবাদ এবং জায়নিস্টের মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। জায়নিস্ট হতে হলে আপনাকে যে মানে ইহুদি ধর্মটাকে ফলো করতে হবে বা ইহুদি হতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো ধর্মের হয়েও আপনি জায়নিস্ট হতে পারবেন, মানে জায়নবাদটাকে অথবা ইহুদি ধর্ম বা ইহুদি পুরো গোষ্ঠীকে সাপোর্ট দিয়ে একটি দেশ তৈরি করাকে আপনি সাপোর্ট দিলে আপনি জায়নিস্ট হয়ে যাবেন। আপনি যে কোনো ধর্মের হতে পারেন। 1914 সাল আমরা জানি কি বিভীষিকাময় একটি ঘোষণা করেছিল হিটলারের আমলে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং আরও যারা ইহুদি বেঁচে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা সবাই তখন মনে করতে থাকে যে আমাদের একটা ভালো স্থান আছে এবং আমরা আমাদের উত্তর শরীরা তারা খুব ভালোভাবে ওইখানে বসবাস করতেছে বা করতেছিল, আমরা ওইখানে চলে যাই, সেটা হচ্ছে ফিলিস্তিন। আমি যদি বলি 1938 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেখানে 3% ছিল ইহুদিদের আনাগোনা, 87% ছিল আরব মুসলিম, সেই জায়গার মধ্যে 1938 সালে কয়েক বছরের ব্যবধানে ওইখানে প্রায় 30% ইহুদি হয়ে যায়। আর এই বাড়ন্ত অবস্থাটাকে আরবরা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। আরবদের মধ্যে একটা কিশোর হয়েছিল, একটা মানে গণগোড়া তৈরি হতেছিল যে এই ইহুদিদের বিরুদ্ধে ওরা কি শুরু করছে, ওরা ওইখান থেকে আইসা আমাদের জায়গা দখল করতে ফেলতেছে। তখন মাঝে মাঝে হালকা পাতলা একটু ঝগড়া বা যুদ্ধ বিগ্রহ হতো, তেমন বড় কোনো কিছু হতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা জানি যে সারা পৃথিবীতে ব্রিটিশদের একটা অবস্থান ছিল, সেই সাথে ফ্রান্সেরও। আমাদের এই ভারত উপমহাদেশকে ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে তারা এখান থেকে বিতাড়িত হয়, আমাদের ভারত উপমহাদেশ থেকে ইহুদিরা বিতাড়িত হয়। তেমনিভাবে তারা চিন্তা করতেছিল যে আরবের যে কয়েকটা দেশ আছে, যেমন সিরিয়া, লেবানন, ইরাক, মিশর এবং ফিলিস্তিনের অর্ধেকটা অংশ শাসন করত ব্রিটিশ ফিলিস্তিন, মানে ব্রিটিশ শাসন করত। আর বাকি অর্ধেকটা ফিলিস্তিন এবং অন্যান্য আরব কান্ট্রি শাসন করতে হচ্ছে ফ্রান্স কি করেছে, কোনো বাধা ছাড়াই তাদের যে হাঁটতে হবে তারা বুঝতে পেরেছিল এবং তারা কোনো বাধা ছাড়াই ওই সময় আসলে তারা আরবদেরকে তাদের সেই মুক্ত করে দিয়ে যায়। কিন্তু সেই জায়গার মধ্যে ব্রিটিশরা একটা আসলে অনেক বড় ধরনের
কলকাঠরি মানে নেড়েছিল, তারা কি করেছে এই বিষয়টাকে, যেহেতু ওইদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের অবস্থা অনেক খারাপ, তাদের দেশের ইকোনমি অনেক অনেক খারাপ, তারা আসলে ভুলে গিয়েছিল যে আমাদের একটা কলোনি আছে, ওই কলোনিতে আমরা ইহুদিদিকে সাপোর্ট দিই। কারণ ওই সময় যেহেতু তাদের নিজেদের অবস্থা খারাপ, তারা ওইখানে অনেক হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তারা অস্ত্র শস্ত্র এবং তারা মানে পাউন্ড ডালবে, এটা তো আসলে কেমন না, তাদের নিজেদের অবস্থা তো খারাপ, তারাও সেখান থেকে মুক্ত হয়ে আসার পরিকল্পনা করতেছে। বাট ওই পরিকল্পনার সময় তারা একটা কাজ করেছে, কিছু ব্রিটিশ সৈন্য ওইখানে রেখে দিয়েছে এবং এটা পুরোপুরি একটা পুরোপুরি প্ল্যান ছিল যে ব্রিটিশ সৈন্যদের ওইখানে রেখে তারা কি করেছে, তাদের এই বিষয়টা 1947 সালের দিকে, যেহেতু 1970 সালের দিকে বিষয়টা তারা জাতিসংঘে ন্যস্ত করে, যে আপনারা এখন করেন, আপনারা দেখেন আপনারা কীভাবে ফিলিস্তিনকে বা ইসরায়েলকে কীভাবে দেশ ভাগ করে দিবেন। যেহেতু তারা ফিলিস্তিনের বিষয়টা তারা এখন জাতিসংঘে নিয়ে গেছে। জাতিসংঘ তখন কী করলো, কিছুদিন পর ডিক্লেয়ার দিল যে হ্যাঁ এখন 55% জায়গা ফিলিস্তিনের ইহুদিদের হবে, আর বাকি জায়গাটা হবে মুসলিম ফিলিস্তিনিদের, আর বাকিটা হবে 55% হবে ইহুদিদের। এই যে একটা বড় ধরনের পার্থক্য, জাতিসংঘে আসলে একটা গোলমাল লাগিয়ে দিচ্ছিল ওই সময়। তারা আসলে কোথাও কী করে না, মানে সমাধান করে না। আর ইহুদিরা কী করবে, ইহুদিরা সবাই তো মার খেয়ে খেয়ে ফিলিস্তিন ঢুকতেছে ওই সময়। তখন কিন্তু মুসলমান এত খারাপ ছিল না, মুসলমানদের কোনো মানে কী ছিল না, তাদের কোনো ব্যাড রেকর্ড ছিল না, বা ইহুদির সাথে তখন তো তেমন কোনো বড় ঝগড়া হয় নাই। তো একটা সময় দেখা গেল যে জাতিসংঘ যে ডিক্লেয়ারটা দিল, কিন্তু ইহুদিরা সেটা আরব মেনে নিলেও আরবরা কেউ মেনে নিয়ে নেই, আরব পুরো সবাই এটার বিরুদ্ধে, এবং তারা কি করেছে, তারা এটা যুদ্ধ বিগ্রহ সরাসরি মানে একটা মনের মধ্যে ধীরে ধীরে খুব মানে প্রকাশ করতে শুরু করলো। 1948 সালের 14 মে পুরো ফিলিস্তিনকে ইসরায়েল ঘোষণা করার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেন্স বেলফোর, সে ইহুদিদের সবচেয়ে ধর্মগুরু যিনি, তার কাছে একটা চিঠি লেখে, তার নাম হচ্ছে ব্যান রথশাইল্ড, যে আপনি পুরো ফিলিস্তিনকে ইসরায়েল ঘোষণা করে দেন। আর এই ঘোষণা দেওয়ার পরে ইহুদিরা অনেক খুশি হয়েছিল বটে, বাট আরবরা এতটাই মানে তাদের প্রতি রাগান্বিত এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং অলরেডি যুদ্ধ শুরু হয়ে যায়। সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন এবং মিশর একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ করে, কিন্তু এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে, এবং এমন হয় যে তাদের 100% জায়গার মধ্যে 75% ভূখণ্ড দখল করে নিয়ে হচ্ছে ইসরায়েল, আর বাকি 25% ছিল হচ্ছে ফিলিস্তিনের হাতে। সেটা ফিলিস্তিনের হাতেও যদি আমি বলি যে ভুল হবে, মিশরের কাছে মিশর কিছু অংশ দখল করে নেয় এবং জর্ডান কিছু অংশ দখল করে নেয়, যেহেতু জর্ডানও সেখানে অংশগ্রহণ করেছিল। কারণ ইসরায়েলের পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করে, মোট 5টি দেশ, এর মধ্যে জর্ডানও ছিল। জর্ডান তার কিছু অংশ দখল করে ফিলিস্তিনের, আর কিছু অংশ দখল করে হচ্ছে মিশর। মিশর যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে গাজা, জর্ডান যে জায়গাটা দখল করে সেটা হচ্ছে পশ্চিম তীর। বর্তমানে এই দুইটা জায়গায় সকল ফিলিস্তিনিদের বসবাস, এবং তারা যুদ্ধ জয় হওয়ার পরে ইহুদিরা জোর করে ফিলিস্তিনিদেরকে বলছে, এখন তোমাদের দেশ হয়েছে, তোমরা ওইখানে চলে যাও। 30 লক্ষ ইহুদিদেরকে ওইখানে নির্বাসন করে এবং জোরপূর্বক করে মারধর করে তাদেরকে ওইখানে তাড়িয়ে দেওয়া হয়। তো যতই দিন যাচ্ছে মোটামুটি বিষয়টা এখন ফিলিস্তিন কী করবে বা ইসরায়েল কী করবে, তারা আসলে কেউ কিছু করতেছে না। কিন্তু ইসরায়েল যদিও 75% ভূখণ্ড দখল করে ফেলেছে, কিন্তু আরবরা যে একদম তাদেরকে ছেড়ে দিচ্ছে ব্যাপারটা এরকম না। আরবদের মনে মনে আবারও তাদের প্রতি খুব জমে গেল যে আমাদের নিজের মাতৃভূমিতে কিছুদিন আগে সারাটা দেশ আমাদের ছিল, আমাদের ভূখণ্ড ছিল, আমরা মানে সব চাষবাস করেছি, আমাদের ভূমি ছিল, আমাদের জায়গা ছিল, আমাদের ঘরবাড়ি সব কিছু আমাদের ছিল। আজকে তাদের এই আরবরা না সেটা বিষয়টাকে মেনে নিতে পারছিল না। তো 1963 সাল ওই সময় আবারও একটি যুদ্ধ হয়, কিন্তু
1963 সালে যে যুদ্ধটা হয় ওই যুদ্ধেও আরবরা মানে অনেকটা হেরে যায়। 1973 সালে আরেকটি যুদ্ধ হয়। ওই যুদ্ধে 1957 সালে একটা যুদ্ধ হয়েছিল, 73 মানে আই মিন 57 সালে যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধটা দ্বিতীয় যুদ্ধ ছিল। এবং ওই যুদ্ধে আরবদের মিশরের আমরা জানি মিশরের পাশ দিয়ে বয়ে গেছে সুয়েজ ক্যানেল, মানে সুয়েজ কাল। ওই সুয়েজ কালের পানিকে মানে দেওয়া নেওয়া নিয়ে একটু রফা দফা হয় ইসরায়েলের সাথে। ইসরায়েল তখন মিশরকে আক্রমণ করে, সেই সাথে ইসরায়েলের সাথে তার মানে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ব্রিটিশ এবং ইংল্যান্ড এবং ফ্রান্স যোগ দেয়। তখন ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে মিশরের অনেকটাই ক্ষতি হয়ে যায় এবং মিশর এই খালটাকে 1956 থেকে 1957 সাল পর্যন্ত খাল খননটা বন্ধ রাখে। 1963 সালের দিকে আবার একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে মিশর আবারও হেরে। 1973 সালের দিকে যখন যুদ্ধ হয়, এই 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 যে একটা লং টাইম মানে সময় তারা যুদ্ধ করছে থেমে থেমে, এই সময় সারা পৃথিবীতে ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করে ফেলছে। তাদের আধিপত্য এমনভাবে বিস্তার করতেছে তারা এই মধ্যে স্ট্রং মুসাদ মানে তাদের যে হিডেন ইন্টেলিজেন্স টিম আছে সেটা তারা বিল্ড আপ করে ফেলে এবং তারা অনেক ইন্টেলিজেন্স, তারা পৃথিবীর যে কোনো জায়গায় সুন্দরভাবে তারা কি করতে পারে আমাদেরকে সাপোর্ট দেওয়া, এবং তারা আসলেই সাপোর্ট দেওয়া শুরু করছিল। ওই সময় তাদের লবিংগুলো তাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছিল। ইহুদি তখন অনেক স্ট্রং, মানে ইসরায়েল তখন অনেক স্ট্রং হয়ে গেছিল। 1973 সালে যুদ্ধের বন্ধে আমরা জানি 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এর 2 বছর পরে 1973 সালে যখন যুদ্ধ হয়েছিল আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে অনেক মিলিটারি পার্টি ছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। তার মধ্যে সাইফুল আজম স্যারের নাম আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নামটা স্মরণ করা হয় এবং তিনি অনেক বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। তো 1973 সালের যুদ্ধটার মধ্যে মিশর তার সিনার উপত্যকা এবং সিরিয়া তার গুলান মালভূমিকে হারিয়ে ফেলে। দুইটা ভূখণ্ড ইসরায়েলের দখলে আবারও চলে যায়। আমেরিকা তার বুদ্ধিমত্তা, মানে যেহেতু তার তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে রাখতে হবে এবং এই পুরো আরব দেশকে তাদের কন্ট্রোল করতে হবে, তখন আমেরিকা কী করেছে তাদের মেরিল্যান্ড রাজ্যে মিশরকে ইনভাইট করে যে তোমরা এখানে আসো। মিশর তখন মিশরের প্রতিনিধি ওইখানে যায় যে তোমরা যদি তোমাদের সিনিয়র উপত্যকা এবং সিরিয়া যদি তার গুলান মালভূমি ফিরে পেতে চাই তাহলে তোমাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে যে তারা একটি কান্ট্রি। যেই কথা সেই কাজ, কারণ মিশর তো ইচ্ছা করে সেই কাজটা করতেছে না, যেহেতু তাদের সিনিয়র উপত্যকা পুরো চলে গেছে। তখন তারা কি করছে, চাপে পড়ে বিশ্বের প্রথম কোন মুসলিম কান্ট্রি মিশর যে ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েল স্বীকৃতি পেয়ে গেল, তখন ইসরায়েল এই বিষয়টা সারা পৃথিবীতে মানে ফলো করেছে, বিশেষ করে মুসলিম কান্ট্রিদের কাছে যে তোমাদের সবচেয়ে শক্তিশালী মুসলিম কান্ট্রি যেহেতু মিশর, তারা তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তোমরা আমাদেরকে দাও। এই বিষয় নিয়ে তারা অনেক একে পড়ে কী করতেছে যে তারা সবার কাছে মুসলিম কান্ট্রিকে বলছে তোমরা আমাদেরকে সাপোর্ট দাও। এই অনেক মুসলিম কান্ট্রি অফার পেয়েছিল যে তারা ইসরায়েলকে কি স্বীকৃতি দিবে কিনা, কিন্তু আসলে ওই সময় মিশর ছাড়া আর কেউ দেয় নাই, কারণ মিশরও যে দিয়েছে ব্যাপারটা এরকম না, তারা চাপে পড়ে দিয়েছিল আমেরিকার চাপে, এবং তাদের যেহেতু তাদের সিনিয়র উপত্যকা নিয়ে গিয়েছিল ওইটা ফিরে পাওয়ার জন্য তারা স্বীকৃতি দিল ইসরায়েলকে। তো এখন ব্যাপারটা যদি একটু মানে এখনও পর্যন্ত পৃথিবীতে ফিলিস্তিনকে 134 রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, দেয় নাই ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, কানাডা। এই দেশগুলো এখনও পর্যন্ত কী করে নাই, তাদেরকে স্বীকৃতি দেয় নাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। আসলে ফিলিস্তিন স্বাধীন হবে কিনা, তাদের এই যুদ্ধ কি ব্যর্থ হলো নাকি তাদের যুদ্ধ তারা আসলে চালিয়ে যাচ্ছে। এখন যে অংশটা তারা মানে মিশর দখল করেছিল সেটা হচ্ছে গাজা উপত্যকায় একটা টিম বের হয়, তারা হচ্ছে হামাস হচ্ছে প্রতিরোধী আন্দোলন, যারা ফিলিস্তিনের মুক্তিকামী স্বাধীন মানুষের পক্ষে লড়বে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়বে এবং তাদের মুক্তি। তারা হচ্ছে অ্যাটাক, তারা বিভিন্ন অস্ত্র উৎপাদন করতে পারে, তারা ইরান থেকে অনেক সাপোর্ট পায়। এখন কথা হচ্ছে যে বর্তমান পৃথিবীতে হামাস যে ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাচ্ছে, সেই সাথে লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান সহ অন্যান্য মানে অনেক মুসলিম কান্ট্রি আসলে যারা বিশেষ করে কাতার, তারা কিন্তু অনেক সাপোর্ট দেয় হামাসকে আর্থিকভাবে। এখন আসলে হামাস কখনো স্বাধীন হবে কিনা বা স্বাধীন
আপনাদের কি মনে হয় যে হামাস কি কোনো পারবে ইসরায়েলের হাত থেকে তাদের ফিলিস্তিনকে রক্ষা করতে? অবশ্যই কমেন্টে লিখবেন।